This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। অলিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর নজর রাখতে হচ্ছে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যের দিকে, যেখানে কি বললেন, টর্নেডো বিধ্বস্ত উত্তরে ত্রাণ বন্টন নিয়ে এবার সরাসরি মমতার প্রশ্নের মুখে কমিশনকে বলেছিলাম ঘরবাড়ির টাকা দিতে আপত্তি কোথায়। দিনহাটার সভামঞ্চ থেকে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমসিসির কোড মেনে বলবো 8 দিন 10 দিন তো হয়ে গেল, আমি নিজে 9 দিন থেকে গেলাম, তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না। তাই আমি আজকে বলে যাই, আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকেদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। আমাদেরও ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে, জুলাই মাসে নতুন হয়েছে। প্রশাসন দেবে, আমিই দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, ঘর তৈরি করতে শুরু করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর বিজেপি কি ভাবছে জানার চেষ্টা করবে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। আপনি শুনলেন মুখ্যমন্ত্রী কি বলেছেন। টর্নেডো বিধ্বস্ত যে সমস্ত বাড়িগুলো রয়েছে তাদেরকে টাকা দিতে সমস্যা কোথায় কমিশনের প্রশ্ন তুললেন তিনি। আপনি কি বলবেন? এখন টর্নেডো কোনো রাজ্যে যদি হয়, রাজ্যে যদি কোনো ঝঞ্ঝা হয়, কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়, তা প্রশাসনের প্রাথমিক কাজ কি? জেলা শাসক তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাবেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট নামবে, তাদের প্রয়োজনীয় ত্রাণ দেবেন, তাদের ভেঙে পড়া বাড়ি মেরামত করবেন, প্রয়োজনে বাড়ি তৈরি করে দেবেন, মানুষকে নিরাপদ আশ্রয় পৌঁছে দেবেন। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হলো? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ত্রাণ বন্টনের আগেই, ডিজাস্টার ম্যানেজমেন্ট ঘটনাচক্রে পৌঁছানোর আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সঙ্গে রিলেট করে দেয়া হলো এই বাড়িগুলো নির্মাণ করার ক্ষেত্রে। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির সঙ্গে তো ঝঞ্ঝা বিধ্বস্ত বাড়ির কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য টাকা যে আটকে আছে, সেটা তো আটকে আছে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে পরামর্শ দিয়েছেন সভামঞ্চ থেকে যে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ বলেছেন যে ওরা, অর্থাৎ বিজেপিকে উদ্দেশ্য করে বলেছে বিএসএফ কে দিয়ে ভোট করিয়ে নেবে। কি বলবেন আপনি? দেখুন, মুখ্যমন্ত্রী বারবার বিএসএফ কে টার্গেট করছেন। বিএসএফ এর সম্পর্কে মুখ্যমন্ত্রী যে ধরনের বক্তব্য রাখছেন তা অত্যন্ত কুরুচিকর, এবং মুখ্যমন্ত্রীর মতো একজন রাজনৈতিক উচ্চতার কোন ব্যক্তিত্ব থেকে এ ধরনের বক্তব্য আশা করা যায় না। যারা দেশের সীমান্তে সুরক্ষা দেন, আজকে তাদের উনি কার্যত শত্রু বানিয়ে ফেলেছেন। এর আগেও তিনি মহিলাদের সংগঠিত হতে বলেছেন, ক্লাবকে সংগঠিত হতে বলেছেন বিএসএফ এর বিরুদ্ধে, বিএসএফ এর উপর নজরদারি করবার কথা বলছেন। এ ধরনের কথাবার্তা তো কাশ্মীরে যারা উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী করতেন তারা কথাবার্তা বলেন। এখন বিজেপি আসন লড়ছে কটা সারা দেশে, এনডিএ জোট 543টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা 45টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এইটা হচ্ছে একটা দলের চেহারা। তারা হতাশা থেকে, আতঙ্ক থেকে এ ধরনের কথা বলছেন, আর এই ধরনের বক্তব্যের কারণেই মানুষ আজকে এনআইএ ইডি কে আক্রমণ করবার সাহস দেখাচ্ছে। যে কাজ আজকে উদয়ন গুহর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ওখানে করেছে, যে এতগুলো বিজেপি কর্মীকে খুন করেছে, ঘর ছাড়া করেছে, আসামে নিয়ে বাধ্য করেছে, এর কিন্তু সব হিসাব ঠিক সময় মানুষ বুঝে নেবে। বুঝতে পারলাম, অনেক ধন্যবাদ আপনাকে শ্রমিক বাবু। শ্রমিক ভট্টাচার্য ছিলেন বিজেপির সাংসদ। কিন্তু বিএসএফ কে নিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের।
উদয়নকে আমি একটা কথা বলে যাব, বি কুল, কুল কুল তৃণমূল। ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গণ্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি ব্রেকিং নিউজ। জিটিএ নিয়োগ দুর্নীতি কাণ্ডে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ। স্কুল শিক্ষা দপ্তরের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। ডিটেলে জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, দেখো, বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বেশ কিছু বেনামি চিঠি এবং রহস্যজনক চিঠির বিরুদ্ধে। সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন। আজকে সেই শুনানিতে শুরুতেই ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। সেই আবেদনই খারিজ করলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ডিভিশন বেঞ্চ বসলে সেখানে আবেদন জানাতে পারবে এখন স্কুল ডিপার্টমেন্ট। ধন্যবাদ শ্রাবন্তী। বেঙ্গালুরুর ক্যাফেতে আইডি বিস্ফোরণে দীঘা থেকে এনআইএর জালে দুজন। রাজ্য পুলিশের সঙ্গে যৌথ অভিযানে পাকড়াও করেছে কেন্দ্রীয় এজেন্সি। পরিচয় গোপন করে দীঘার হোটেলে ডেরা। আর কিছুই কি জানতো না পুলিশ? দীঘায় ধৃতদের গোপন আস্তানায় প্রথম পৌঁছয় TV9 বাংলা। ভোর রাতে বিস্তর অপারেশন চালিয়ে কার্যত 2 জঙ্গিকে নিউ দীঘার হোটেল সেক্টর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিক সহ রাজ্য পুলিশের কর্তা ব্যক্তিরা। তাদের মূল বিষয় ছিল যে দীর্ঘদিন ধরে তারা এই 2 জঙ্গিকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কবে এসেছিল দীঘায় সেই বিষয়ে কিন্তু রীতিমতো জেলার বা রাজ্য পুলিশের যে ইন্টেলিজেন্সি আছে তারা ফেলিওর হলো কেন, সেই বিষয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে এই 2 জঙ্গিকে সৈকত শহর থেকে গ্রেপ্তার করার পরে। দীঘা থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা। রাজ্যে পুলিশের সঙ্গে যৌথ অভিযানে বেঙ্গালুরুর অভিযুক্তদের গ্রেফতার করেছে এনআইএ। এজেন্সি সংঘাত আবহে সুর চড়া মমতার। দিনহাটা সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সাফ কথা, বেঙ্গালুরুতে বিস্ফোরণ হয়েছিল, বাংলার পুলিশ 2 ঘন্টার মধ্যে ধরেছে। শুনুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের একটা ছেলে আছে বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ বলেছে বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল, লোকগুলো কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে।